পূর্ণতা আর নিশি চুপচাপ দাঁড়িয়ে আছে। রাদীপ দেওয়ালে একটা বল ছুঁড়ে মারছে, ফের ক্যাচ ধরছে। বেশ কিছু সময় ধরে সে এমনটা করছে। এবার নিশির রাগ উঠে গেল। সে উল্টো ঘুরে হাঁটা দিতে চাইল। তাই রাদীপ দ্রুত ক্যাচ ক্যাচ খেলা বন্ধ করে দিল। কপাল ঘষতে ঘষতে বলল, কপালের দোষ রে, কপালের দোষ। কোথায় তোরা আমারে একটা প্রেম করায় দিবি, তা না করে কী সব করতেছিস। তুই নিশির সাথে প্রেম কর। পূর্ণতার কথায় রাদীপ নাক সিটকে জানায়, এর চাইতে ভালো আমি দেবদাস থাকবো। তোর ভাগ্যে দেবদাসই লেখা আছে। নিশির কথায় পাত্তা দিল না রাদীপ। বলল, তোরা আমাকে চড়ুই পাখির সাথে প্রেম করায় দিলেই তো হয়। পূর্ণতা কপালে ভাঁজ পড়ল। আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, এ বান্দা আবার কে রে? রাদীপ এ সময়ের অপেক্ষায় ছিল। সে দ্রুত জানালো, ওই যে ক্লাসে যে একটা মেয়ে দেখছিলাম, ওই তো। নিশির মুখ ভেঙচে বলল, ভালো লাগে না একটু, দেখতে কেমন ফ্যাকাশে। আমার ধারণা রক্তশূন্যতায় ভুগছে। খেকিয়ে উঠল, এই তোর পছন্দ দিয়ে কি করব? প্রেম তো করব আমি। আমাদের পছন্দ ছাড়া তোর বিয়েও হবে না, তাই না পূর্ণ? পূর্ণতা মাথা নাড়ালো। রাদীপ হতাশ হয়ে জানালো, তাহলে আমার সাথে বিয়ে কপালে থাকা লাগবে না, বিয়ের আগেই তালাক হয়ে যাবে। নিশি হাসতে শুরু করলো। পূর্ণতা গভীর মনোযোগ সহিত বলল, তালাক হলে হলো, তার আগে বল তুই ওর নাম চড়ুই পাখি কেন দিলি? রাদীপ হাত উঁচিয়ে বলল, আরে ওরে দেখতে কতটা মায়াবী জানিস তুই, একবারে তুলতুলে, মনে হয় ছুঁয়ে দেখি। নিশি বিরস মুখে বলল, তোর এসব ছোঁয়াছুঁই বাদ দে ভাই। কলেজের জুনিয়রদের মধ্যে আর সুন্দর মেয়ে আছে, ওখান থেকে একজনকে দেখ। পূর্ণতা বলে উঠল, এসব তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে চড়ুই পাখির নাম দিয়েছিস, যদি চড়ুই পাখির মতো অন্যের ভেন্টিলেটরে বাঁধা হয় তার। রাদীপ ফুঁসে উঠল। নিশি বলল, ইটস সিম্পল পূর্ণ, ওর ভাগে সবসময় অন্যের জিনিসই পড়ে। কবে ভালো কিছু জুটেছে না, আর সহ্য করা গেল না। এবার কিছু ছিল গায়ে লাগার মতো। রাদীপ অভিমানে হাঁটা দিল, জানালো, থাক তোরা, কথা নেই তোদের সাথে। নিশি চেঁচিয়ে বলল, আহা, চলে কেন যাচ্ছিস? এই রাদীপ, এই যে অভিমানী রাদীপ। ওদের হাসি তামাশা দেখে রাদীপ ফের পিছু ফিরল। পূর্ণতা হাত উঁচিয়ে বলল, বিদায় ছোট বন্ধু। রাদীপ এবার দ্বিগুণ রেগে হাঁটা দিল। কিছুটা পথ এগিয়ে নিশিও আলাদা হয়ে গেল। পূর্ণটা হাঁটতে লাগলো তার গন্তব্যে। মাথার ওপর দৈনন্দিন রুটিন অর্ধেকটা চাপ রয়েছে এখনো। ক্লান্ত দেহটা আর চলতে চায় না। ইচ্ছে হয় আজ একটু অনিয়ম করি, বাধা ধরা অবিরাম ছুটে চলায় একটুখানি খামতি দিই, কিন্তু সম্ভব নয়। তাকে যে এখন এগিয়ে যেতে হবে, এখনো পথ বাকি অনেক দূর। এই যে এত যান্ত্রিকতা, মন চলতে না, অথচ টেনে একে নিয়ে যেতে ইচ্ছে হচ্ছে প্রতিদিন। পূর্ণতা আকাশের পানে দৃষ্টি নিবদ্ধ করলো, বিড়বিড় করে বলল, আমি সফল হব তো? পৌঁছাতে পারবো তো নিজের স্বপ্নের দোরগোড়ায়? জানা নেই। এই যে স্বপ্ন দেখছি, তা যে কি হয় দেখা দেবে কে জানে। স্বপ্ন দেখা নাকি দণ্ডীয় অপরাধ? তবে আমি তো দোষ করিনি, বরঞ্চ বাবা মাকে নিয়ে একটুখানি সুখে থাকার স্বপ্নটাই দেখেছি। স্বপ্ন দেখেছি অভাব ঘুচে যাওয়ার। পূর্ণতা আর কোনো জবাবের আশা না করলো না, বরঞ্চ জীবনের টানে অবিরাম ছুটে চলার তাল মেলালো। সাহেদা বেগম সকালে নাস্তা তৈরি করছেন দ্রুত গতিতে। আজকে শুক্রবার, এদিনে বড় মেয়েকে একটু কাছে পাওয়া যায়, এর বাইরে তো সে ধরাছোঁয়ার বাইরে থাকে। সকাল থেকে টানা ছুটতে থাকে তো থাকেই, একটুখানি খামতি নেই। পাটিসাপটা পিঠা বানাতে বানাতে সে সমস্ত কথা ভাবছে তিনি। পূর্ণতা এই পিঠা ভীষণ পছন্দ করে। পুরো সপ্তাহে শুক্রবার শুধু সে বাড়িতে নাস্তা করার সুযোগ পায়। প্রতিদিন সকালে 7:30টায় তার প্রাইভেট, বাড়ির দূরে যাওয়া 7টার আগে রওনা দিতে হয়। ফলস্বরূপ দৌড়ের মাথায় রেডি হতে হয়, নাস্তা করার সময় থাকে না। যদিও সায়েদা বেগম খালি মুখে বের হতে দেয় না, তাই সপ্তাহে 6 দিন এই দেখা যায় পূর্ণতা দৌড় গতিতে হাঁটছে আর রোল আকারে রুটি খাচ্ছে, অথচ তার নাস্তা করা হয় পথে পথে। শনিবার সরকারি ছুটি হলেও প্রাইভেটের সময় একই। সায়েদা বেগম আর মেয়েকে
তুললেন না। সকালে ঘুমাতে পারে না, আর দিন আজকে একটু ঘুমিয়ে নিক। কিন্তু তার কান সজাগ রাখলেন এই ভেবে যে মেয়ে কখন রান্নাঘরে আসবে। শুক্রবার কিংবা বন্ধের দিনগুলো এই পরিবারের সবার কাঙ্ক্ষিত একটি দিন। এই দিনে বোন গল্প করার জন্য তার বোনকে পায়, মা সমস্ত দিন একা কাটানোর থেকে মুক্তি পায়, মেয়েদের সঙ্গ পায়, খাবার টেবিলে মেয়েরা বাবার আদুরে সম্বোধন শুনতে পায়। তাছাড়া সায়েদা বেগম ভীষণ নিরিবিলি স্বভাবের মানুষ। প্রতিবেশী মহিলাদের সাথে গল্প করেন না, তার সমস্ত কথা মেয়েদের সাথেই। বন্ধের সময়গুলো তিনি রান্না করেন, আর পূর্ণতা তার কাছে বসে থাকে, কাটাকুটি করে মায়ের সাহায্য করে, আর বাকি সময় একটা না একটা কথা বলেই চলে। কথার মাঝে মাঝে জীবনের কতগুলো সুখ দুঃখ তিনি নিজেও মেয়ের সাথে ভাগাভাগি করে নেন। সকালে এক চিলতে রোদের ছোঁয়া পেয়ে পূর্ণতার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে সে মায়ের কাছে ছুটতে লাগলো। পূর্ণতা ধূপধাপ শব্দ শুনে সায়েদা বেগম হাসলেন, কিন্তু সে হাসি চাপা রেখে কঠিন গলায় বললেন, তোকে না বলেছি শব্দ তুলে হাঁটবি না, এসব অনিয়ম না করলে হয় না, এগুলো বেয়াদবির লক্ষণ। পূর্ণতার পদধ্বনি আর পাওয়া গেল না, বরঞ্চ সে পা টিপে টিপে হাজির হলো মায়ের কাছে। বাটিতে রাখা পছন্দের পাটিসাপটার পিঠা দেখেই খেতে শুরু করলো। বেলা বাড়তে থাকলে আপন গতিতে পতি ও ততক্ষণে উঠে এসেছে। দু বোনের পিঠা খাওয়ার নিয়ে প্রতিযোগিতা চলছে। সর্বশেষে পিঠাটি দুজনে ভাগ করে খাওয়ার পালা এলো। পূর্ণতা একবারে সামনের ভাগ করলো। এক টুকরো কম ও না, বেশিও না, কিন্তু প্রীতির মতে পূর্ণতা বেশি নিয়েছে। এই নিয়ে পূর্ণতা বেজায় রাগ, চোখ মুখ গম্ভীর করে বলল, তুই বলতে চাইছিস আমি বেশি খাই? এখন তো বেশি নিচ্ছিস। প্রীতির এই কথায় পূর্ণ গা জ্বালা ভাব অনুভব করলো। ব্যাস শুরু হয়ে গেল তাদের ঝগড়া। সাহেদা বেগম সমঝোতা করতে চাইলেও হয়ে উঠল না, বরঞ্চ পূর্ণতা ভেবে নিল তার মা ছোট বোনকে বেশি ভালোবাসে। এদের রাগ সামলাতে তিনি সায়েদা বেগম কাজকর্ম সারতে বিলম্ব হলো বেশ, তাই তিনি ব্যস্ত হাতে কাজ সারতে লাগলেন। শুক্রবার জুম্মার দিন বিধায় গৃহিণীরাই চেষ্টা করে দ্রুত কাজ শেষ করে নামাজ কালামের জন্য প্রস্তুতি নিতে। কিছুক্ষণ পর পূর্ণতা প্লেটের ভাত মাখিয়ে নিয়ে আসতে দেখা গেল, এবং কোনো প্রকার ভনিতা ছাড়াই সে মায়ের মুখে লোকমা তুলে ধরল। সায়েদা বেগম হঠাৎ মনে পড়ল তিনি সকালের নাস্তা করেননি। কোনো প্রকার বিরক্তি চলল না, বরঞ্চ শান্ত মেয়ের মতো খেতে লাগলো। এমনটা প্রায়শই হয়, তিনি কাজের চাপে খাবারের কথা ভুলে যায়, কিংবা মনে পড়লেও কাজের চাপে খাওয়া হয় না। তখন মেয়ে তাকে প্রচণ্ড বকাঝকা করে খাবার খাইয়ে দেয়। আর এই চমৎকার দৃশ্যখানা দূর হতে গরদগরণ করল প্রীতি। কিন্তু তার কাছে এটি পৃথিবীর অষ্টম আশ্চর্যের একটি। যেখানে মায়েরা মেয়েদের অনিয়মের জন্য বকাঝকা করেন, সেখানে তার বোন মাকে সাবধান করে জননীর ভূমিকা পালন করে। আশ্চর্য! শুক্রবার মানেই পূর্ণতার কাছে ছোটোখাটো ঈদ, অর্থাৎ তার আজকে দিনটা ভালো কেটেছে, কিন্তু প্রীতির ভালো কাটেনি। কারণ তার বান্ধবীর সংখ্যা নেই বললেই চলে। কারণ তার বাপ সাথে কথায় কথায় ঝগড়া হয়ে যায়, এতে সবাই তাকে ঝগড়াটে বলে এড়িয়ে যায়। কিন্তু শত ঝগড়ার পরেও তার বোন তাকে আবারও কাছে টেনে নেয়। তাই তার একমাত্র বান্ধবী তার বোন, আর সেই বোনের সাথে আজকে কথা বলা বন্ধ। তাছাড়া তার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পূর্ণতা অনেক আগে ইরাদের সমস্ত ঘটনা ব্যক্ত করেছে। তারা দুজনে দুজনের কাছে সব কথা শেয়ার করে। কথা হচ্ছে যে এতদিন পর আজ প্রীতির মাথায় ঘুরপাক খাচ্ছে, ওই ডাক্তার তার বোনকে ফড়িং কেন ডাকে। এত সব ভাবতে ভাবতে প্রীতি বিরক্ত হয়ে গেল। এই প্রশ্নটা না করতে পারলে আজ রাতে তার ঘুম নাও হতে পারে, এমন বাতিকও রয়েছে। তাই সে সব দ্বিধা কাটিয়ে বোনের সাথে কথা বললেই ফেলল। অবশ্য সবসময় এমন হয়, সে নিজে আগ বাড়িয়ে কথা বলে। প্রীতি পূর্ণতাকে ঠেলতে লাগলো পেছন থেকে। পূর্ণতা গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে? প্রীতি তপ্ত শ্বাস ফেলল। এই যে এত কিছু হয়েছে, অথচ তার বোনের যেভাবে কথা বলছে মনে হয় কিছুটি হয়নি।
তার মতো ঝগড়াটে বন্ধুহীন মেয়ের বোনটাই মাত্র সম্বল ঠিক এই চমৎকার কারণে। প্রীতি বিড়বিড় করে বলল, আমার বোনটা এত ভালো কেন? পূর্ণতা ফের প্রশ্ন করল, কিরে কিছু বলবি? প্রীতি মাথা নেড়ে বলল, হ্যাঁ, একটা গভীর প্রশ্ন আছে আমার। চট করে বলে ফেল, পড়া আছে আমার। প্রীতি মাথা চুলকে বলল, প্রশ্নটা হচ্ছে যে ওই ডাক্তার তোকে ফড়িং কেন ডাকে? না মানে মানুষ তো রাগ করে জন্তুদের নামে ডাকে, কিন্তু উনি তোকে পতঙ্গ বানিয়ে দিল। পূর্ণতা চল যেন ঝুলে গেল। ঠিক এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য তার পড়ার ব্যাঘাত ঘটানোর কারণে প্রীতিকে তার রুম থেকে বিতাড়িত করলো। তারা খেয়ে প্রীতি গা ঢাকা দিয়েছে ভালোই, ফিরল রাতে ঘুমে ঢুলুঢুলু হয়ে। পূর্ণতা তাকে বিছানা পেতে দিয়ে নিজের পড়া সম্পূর্ণ করলো। সকল প্রকার কাজকর্ম শেষ করে সে নিজেও বিছানায় গা এলিয়ে দিল। রাতে কারো ফুপিয়ে কান্নার শব্দে পূর্ণতার ঘুম ভেঙে গেল। রুমে সম্পূর্ণ অন্ধকার হলেও সদর দরজায় আলো জ্বালানো বাল্বের আবছা আলোটা সৃষ্টি হয়েছে, ফলে অন্ধকার কিছুটা ঠাঁই করা যায়। সে ভালো করে পর্যবেক্ষণ করে অনুভব করলো প্রীতি কাঁদছে, চোখ মুখে তার বালিশ সে চেপে আছে, তার কিছুক্ষণ পর পর ফুপিয়ে উঠছে, ফলে তার শরীরটা কেঁপে কেঁপে উঠছে। পূর্ণতা চট করে উঠে রুমের আলো জ্বালালো। প্রীতিকে ঝাঁকিয়ে প্রশ্ন করলো, কিরে কি হয়েছে? প্রীতি কিছুক্ষণ কিংকর্তব্যবিমূঢ় হয়ে রইল, অতঃপর হাত বাড়িয়ে পূর্ণতাকে ধরতে চাইল। বেশ কিছু সময় পর পর থমকে থমকে মুখ বসে রইল। পূর্ণতা তীক্ষ্ণ দৃষ্টিতে প্রশ্ন করল, কি হয়েছে তোর? প্রীতি থমথমে মুখশ্রী আরও নত করল, চোখ মুখ খিচে রইল। পূর্ণতা নাছোড়বান্দা, সে একের পর এক প্রশ্ন করেই গেল। অতঃপর প্রীতি বাধ্য হয়ে মুখ খুলল। এতে যে কথা জানা গেল তাতে পূর্ণতা বাকরুদ্ধ হয়ে গেল রীতিমতো। ঘটনাটা এমন ছিল যে আচমকায় প্রীতির ঘুম ভেঙে গিয়েছিল। সারা ঘর অন্ধকার, কিন্তু সদর দরজার বাল্বের আবছা আলোটা দরজা দিয়ে নিচের রুমে প্রবেশ করছে। এতটা ভালোই আধারী সৃষ্টি হয়েছে। পূর্ণতা একবারে দরজার দিকে মুখ করে ঘুমাচ্ছিল, তার মুখে আলোচ্ছটা পড়েছিল বেশ। পূর্ণতার সমস্ত মুখশ্রী শ্যামবর্ণের আবছা আলোচ্ছটা দরুন অন্ধকারের মাঝে তা ফর্সাতে আভা ধারণ করেছিল। কিন্তু লেখাপড়ার কভার করার জন্য পূর্ণতা বিগত কয়েকদিন রাত জেগে পড়েছিল। ফলস্বরূপ চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। চোখের নিচে নাতিশীতোষ্ণ দাগটা আলোচ্ছটায় আরও গভীর দেখাচ্ছিল। ফলস্বরূপ প্রীতির কাছে পূর্ণতার মুখখানা কঙ্কাল কিংবা ভূতুড়ে ঠেকেছে। আজকের দিনে প্রতিবেশী দাদির কাছে ভূতের গল্প শুনেছিল, ফলস্বরূপ সে তৎক্ষণাৎ পূর্ণতাকে ভূত ভেবে নিয়েছিল, আর সেজন্য কান্না করছিল। পূর্ণতা বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, মনে আছে একদিন বলেছিলি আমার কাছে ঘুমানোর চেয়ে জিন ভূতের কাছে ঘুমানো ভালো? একদম ঠিক হয়েছে। প্রীতি থমথমে মুখে শুয়ে পড়ল। পূর্ণতা এসব শোনার পর দুঃখে শোকে বেশ শোচনীয় অবস্থা। সে সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে একটু একটু ভূত সেজে থাকবে, কিন্তু তবুও তার দুঃখ কমল না কেন কোনো অংশে। অবশেষে শোক নিয়ে বেচারি ঘুমাতে উদ্যত হলো। প্রতি বর্ষায় বাংলাদেশে একটা না একটা ঘূর্ণিঝড়ের শিকার হয়। আজকে এমনই একটা ঝড়ঝাপটাপূর্ণ দিন। ঘর থেকে কাকপক্ষী বের হওয়ার ও উপক্রম নেই। পূর্ণতার প্রীতি কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে। তাদের মায়ের রান্না শেষ, যদিও রান্নার ক্ষেত্রে বেগ পোহাতে হয়েছে। রান্নার ঘরের টিনের চালে মরিচা পড়েছে, ফলে ফাঁকফোকর দিয়ে পানি পড়েছে মুহূর্তে মুহূর্তে। তাতে উনুনের আশপাশে ভালোই চুপসে গিয়েছে। তার ওপর বিদ্যুৎ নেই। রান্নাঘরের জ্বালানা খুললেই তা দিয়ে পানি ছিটে আসে, অর্থাৎ আলোবিহীন স্যাঁতস্যাঁতে ঘরে রান্না সেরে কোনো প্রকার নড়বড়ে। পূর্ণতার বাবা সাদমান সাহেব দোকান খুলতে পারেননি আজ বৃষ্টির ফলে সারা দিন ঘরেই কেটেছে। তিনি ভোজন রসিক মানুষ। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার ভীষণ ইচ্ছে হলেও বলতে পারল না
বিবেক বাধা প্রদান করলো যেন। রান্নাঘর নিয়ে স্ত্রীর কষ্ট দেখে শুকনো মুখে শুধিয়েছে, এইবারটুকু কষ্ট করো, সামনের মাসে টিন পাল্টে দেব। কথাটা তিনি বলেছেন ঠিকই, কিন্তু মাথার উপর এর ভার কতটুকু তা ভেবে একটুখানি দীর্ঘশ্বাস ফেললো বটে। ছোটখাটো মুদির দোকান, এতে পুঁজি বলতে কিছুই নেই। ব্যবসার মানুষের পুঁজি বিনিয়োগ করতে হয়, তবে এর এর লাভাংশ পাওয়া যায়। অথচ তিনি মূলধন লাভের অংশ একঘেয়ে 91টি পরিবারের পেছনে খরচ করেছেন। আর এখন তাকে পরিবার আলাদা করার সময় হাত পা সমেত একাকী ছেড়ে দেওয়া হয়েছে। এতটা একা নয়, সঙ্গী হয়েছে মাথা ভর্তি ঋণের বোঝা। পুঁজিবিহীন ব্যবসা নড়বড়ে সংসার টেনে নিয়ে যাচ্ছেন কোনো রকম। তার মধ্যে প্রতি মাসে নিজের আর স্ত্রীর ওষুধ চওড়া একটা খরচ। তাছাড়া ব্যাপারটা এমন হয়েছে যে হার্টের সমস্যার জন্য কোনো বাড়তি কাজও করতে পারেন না। বিদায় সাংসারিক উন্নতি তার আকাশ কুসুম। এই যে প্রতিনিয়ত মেয়েটা এত কষ্ট করছে, বাবা হয়ে তার ক্লান্ত মুখশ্রী দেখে ভীষণ কষ্ট হচ্ছে। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে ক্রমশ। নির্ভীতে প্রার্থনা করছে কোনো এক দৈব সাহায্যের মাধ্যমে বাচ্চাগুলোর দুঃখ কষ্ট দূর করে দেওয়া যায়। ওই যে বাবা যেমন তার মেয়ের জন্য কষ্ট পাচ্ছে, দূর থেকে বাবার থমথমে মুখশ্রী দর্শন করে একইভাবে মেয়েও কষ্ট পাচ্ছে। পূর্ণতা শপথ করেছে, আর যাই হোক সফল তাকে হতেই হবে। এবার যত যাই হয়ে যাক না কেন, ভাবনা চিন্তা অব্যাহত দিয়ে মায়ের সাথে কাজে হাত লাগালো পূর্ণতা। রান্নাবান্না শেষে সারাদিনের কাজের সমাপ্তি হলো মেঘের বাদলের দিনের। প্রীতি শুয়ে বসে সময় কাটাচ্ছে। বোনকে পেয়েই তার কাঁথামুড়ি দিয়ে গল্প জুড়ে দিল। হুট করে পূর্ণতা বলে উঠল, এই প্রীতি, আয়, ছোটগুলোকে ডেকে এনে খেতার নিচে ভূতের গল্প শোনায়। প্রীতির কাছে কাজটা অভাবনীয় মনে হলো। সে চলে গেল চাচাতো ভাই বোনদের কাছে। তাদের চাচারা ওপরতলায় থাকে এক বিল্ডিংয়ে। এই বিল্ডিং যৌথ পরিবার থাকা অবস্থায় করা হয়েছে। বিভক্ত হওয়ার পর আপাতত বিল্ডিংয়ের ওজনের ঋণ চেপে মাথায়। সাদমান সাহেব এখনও এমন বিলাসিতা ঋণ চায় না, কিন্তু এখন কিছু করার নেই। সে যাই হোক, পারিবারিক বিভেদ রোষানল তাদের ভাই বোনদের মধ্যে নেই। তারা চাচাতো জেঠাতো ভাই বোনদের ভীষণ ভাব। শুধু তাই নয়, বরঞ্চ পিচ্চিগুলো তাদের পূর্ণ আপুকে ভীষণ ভালোবাসে। এর কারণ পূর্ণতা তাদের নিজের বোনের মতো স্নেহ করে। যাই হোক, প্রীতি তাদের নিয়ে হাজির হলো। একই বিল্ডিংয়ে এর হওয়াতে বৃষ্টিতে ভেজে যাওয়ার ঝামেলা পোহাতে হয়নি। ওরা চলে আসতেই তাদের আড্ডা বসলো। দরজা জানালা বন্ধ করে সবাই কাঁথা পেঁচিয়ে কুণ্ডুলি পাকিয়ে বসেছে। পূর্ণতা তাদেরকে ভূতের গল্প শোনাচ্ছে। তারা রীতিমতো ভয় পাচ্ছে, তবুও শুনে যাচ্ছে। পূর্ণতা বলার কায়দা অভিভঙ্গি মানতেই হবে, সে একজন ভালো উপস্থাপিকা। দীর্ঘক্ষণ গল্প চলায় বৃষ্টি বাদলার দিনে দুপুরের খাবারের বিড়ম্বনা হয়েছে বেশ। সাদমান সাহেবের টনক নড়ল। এত সব অনিয়ম তার পছন্দ নয়। দ্রুত গতিতে মেয়েদের ডাকলো, পূর্ণ, প্রীতি, খেতে আয় দ্রুত। বাবার ডাকে সাড়া দিয়ে দুজন আসার ভঙ্গি করে উঠল। বাকিরা খাওয়ার পূর্বেই সেরে এসে আসছে বিদায় নিল। সিদ্ধান্ত নেওয়া হলো খাওয়া দাওয়া শেষ করে এবার সন্ধ্যা অবধি গল্প চলবে। খাবার টেবিলে বসা হয়েছে মোম জ্বালিয়ে। আলো নেই, বিদ্যুৎ লো পাওয়ার নেই সকাল থেকে। ঘরে একটা চার্জার লাইট নেই, এটাই মজুত আছে রাতের জন্য। প্রীতি ভীষণ ভালো লাগছে তার কাছে। মোম জ্বালিয়ে খাবার ব্যাপারটা দারুণ লাগে নাকি। খাওয়ার এক পর্যায়ে সাদমান সাহেব বলে উঠল, মন খারাপ করিস না, করে থাক, আরেক দিন বৃষ্টি হলে খিচুড়ি রান্না করবে নে। পূর্ণতা অবাক হয়ে বলল, আব্বু, মন খারাপ করব কেন? কি যে বলেন, আমরা তো তবুও খেতে পাচ্ছি, আরাম করে বৃষ্টিতে ঘুমাতে পারছি। অনেকে তো বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার ছাদটুকুও নেই। মন খারাপ না করে আমাদের আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা উচিত। সাদমান সাহেবের হৃদয়খানা পরিপূর্ণ হয়ে উঠল। তার মেয়েটা একদম তার মায়ের মতো হয়েছে। যদিও তার মা বিদায় গ্রহণ করেছে অনেক বছর, সাদমান সাহেব জীবনে এই গণ্ডিতে তাকে মা
ছাড়া কেউ কখনো বোঝেনি, আপন ভাই বোনগুলো না। তবে এখন তাকে বোঝার মতো তার মেয়ে আছে। তার এখনও মনে আছে যখন অসুস্থ মাত্রা বেড়েছে, তত ছোটবেলায় পূর্ণতা তার মাটির ব্যাংক জমানো টাকা বাবাকে উপহার দিত। তিনি তখন অবাক হতেন, তবে প্রত্যুত্তরে কিছু বলতে পারতেন না। তিনি যখন খুব অবাক হয় কিংবা খুশি হয় অথবা দুঃখ পান, তখন কিছু বলতে পারেন না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন। তখনও তাই করেছিলেন। শুধু এটুকু নয়, পূর্ণতা মাধ্যমিক দিবে তখন প্রীতিকে হাই স্কুলে ভর্তি করা হলো। দুবোন আসা যাওয়ার সময় খরচের প্রাইভেট নিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছিল। প্রথম সপ্তাহে নিজের ওষুধ কেনা বন্ধ রাখতে হলো। ঠিক দ্বিতীয় সপ্তাহে পূর্ণতা তার সাথে টাকা গুঁজে দিয়ে বলল, আমি টিউশনি করিয়েছি যে এই হচ্ছে আমার জীবনে প্রথম কোনো ইনকাম বলতে পারো। আর আমি চাই বরকতের জন্য সূচনা হোক আপনার হাত দিয়ে। সাদমান সাহেব সেদিন কিছু বলতে পারেননি, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়েছিলেন। বেশ কিছুক্ষণ পর বলে উঠলেন, সে কি, তোর পড়ার ক্ষতি হবে? এখন পড়ানোর কি দরকার ছিল? পূর্ণতা সেদিন দারুণ অভিনয় করে বলল, আব্বু আমি কত ভুলমো না জানেন তো, আমি আগে সবগুলো অঙ্ক ভুলে যাই, তাই প্রাইভেট পড়াচ্ছি যাতে ভুলে না যায়। এগুলো তো পরে কাজে লাগবে। মেয়ের অভিনয় বাবা হয়ে তিনি ধরতে পারবেন না তা কি হয়? ধরতে পেরেছিলেন। পরের মাস থেকে দেখা গেল পূর্ণতা প্রাইভেট ফি নিচ্ছে না। এমনকি দেখা গেল সন্ধ্যায় নিজের পড়ার সাথে প্রীতিকে নিজেই পড়াচ্ছে। সাদমান সাহেব আর এসব ব্যাপারে প্রশ্ন করেননি। তার মনে হচ্ছিল কারণটা জানতে পারলে তিনি কেঁদে ফেলবেন। বাবা হয়ে মেয়েদের সামনে কেঁদে ফেলা এটি একদম লজ্জাজনক ব্যাপার। আসলে পুরুষ জাতিকে সবসময় দায়িত্বের পাহাড় নিয়ে দাপিয়ে বেড়াতে হয়। এর চাপে পড়ে কখনো তাদের অনুভূতি প্রকাশ করার সুযোগ হয় না। তাই কেউ কখনো সহমর্মিতা দেখাতে আসে না। সবাই ভেবে নেয় তারা বুঝি অনুভূতি শূন্য। তাই দীর্ঘদিনের শূন্যতার অবসান ঘটিয়ে তখন কেউ তার দুর্দিনে তাকে বুঝে নমনীয় শাখা হয়ে পাশে দাঁড়ালো, তখন ইচ্ছা করলো শৈশবের বালকদের ন্যায় কেঁদে ফেলতে। খাওয়া শেষে ওরা ঘুমানোর প্রস্তুতি নেওয়া হলো। সাদমান সাহেব কন্যাদের উদ্দেশ্যে বললেন, এই শীত পড়েছে বৃষ্টির কারণে, আজকে এই বাদলার মধ্যে ছোটাছুটি না করে ঘুমা, বাইরে যেন না দেখি। দুবোন মাথা নাড়ালো। বাবার ঊর্ধ্বে মাথা বলার সাহস নেই, ইহজনমেও হবে না, তাই করল না। মেয়েরা যেতেই সাদমান সাহেব স্ত্রীকে শুধালেন, পূর্ণ একদম মায়ের মতো হয়েছে তাই না? তোমার মনে আছে মামাকে প্রথমে পূর্ণকে কোলে দিয়ে তখন বলে, নে ধর তোর আরেক মা। কি জানি আমি কিভাবে বলবো, আমি তো তখন ব্যথায় কুপোকাত ছিলাম, আমি তো বাকবাকুম করিনি। সাদমান ভোতা মুখে চেয়ে রইলেন। এই বউ জাতে স্বভাব হচ্ছে কথায় কথায় স্বামীদের খোঁচা দেওয়া। খাবার ঠিক মতো ঢেকে রেখে সব ঠিকঠাক করে সায়দা বেগম বিছানায় বসলে। স্বামী চুপছানো মুখখানা দেখে প্রশ্ন করল, কি হয়েছে হ্যাঁ? সাদমান সাহেব কিছুটি বললেন না। তিনি সিদ্ধান্ত নিয়েছেন বলবেন না। সায়দা বেগম স্বামীর রাগ দেখে একটু হাসলেন, ফের শুধালেন, হ্যাঁ জানি তো, পূর্ণ তোমার আরেক মা। এখন বলো কি হয়েছে? সায়দা, আমি আমার মায়ের জন্য সুখের ব্যবস্থা করতে পারবো তো, বলো। সাহেদা বেগম স্থির হলেন। এই চিন্তা যে তাকে কুড়ে কুড়ে খায়। সাদমান সাহেব ফের বললেন, আমার মেয়েগুলো ভীষণ মানিয়ে চলে, কত ইচ্ছে দমিয়ে রাখে। কবে সুদিন আসবে বলো, কবে আমার মেয়েগুলো সব করতে পারবে? সাহেদা বেগম স্বামীকে সাহস জুগিয়ে বললেন, সব ঠিক হয়ে যাবে একদিন, দেখো, চিন্তা করো না। সাদমান সাহেব নীরব রইলেন। বাইরে অনবরত ঝড়ো হাওয়া কান পেতে শুনে অনুভব করলেন তাদের জীবনটা এই বাদলা দিনের মতোই। হয়তো গুড়ি গুড়ি বৃষ্টির ন্যায় বেশ সুন্দর হবে, নয়তো বড় হাওয়ার ন্যায় সব লণ্ডভণ্ড হয়ে যাবে। খাবার শেষে পূর্ণতারা আবার আড্ডায় মত্ত হলো। ভূতের গল্প বাদ দিয়ে এবার তাদের গানের কলি খেলা হচ্ছে। এসব কিছুতেই বোরিং হয়ে প্রীতি একটা খেলার প্রস্তাব রাখলো। সবাইকে জানতে চাইলো সে খেলার নাম।
প্রীতি গম্ভীর মুখে জানালো, চাপার জোর। বেশ একটি খেলা, সবার পছন্দ হয়েছে তাই খেলা হলো। বিকেলের দিকে বৃষ্টির মাত্রা কমে এলো, কিন্তু ঝড়ো হাওয়া বয়েছে এখনো। পূর্ণতা বাইরের দৃশ্য দেখার জন্য জানলা খুলে চেঁচিয়ে উঠল। তার একমাত্র পেঁপে গাছ প্রায় হেলে গেছে। দ্রুত গতিতে বাবাকে ঘুম থেকে উঠিয়ে দিল। পরিশেষে পূর্ণতা প্রীতি মিলে ঘর থেকে বেরিয়ে হওয়ার সুযোগ পেল। ভীষণ জোরে বাতাস বইছে। শীত ভাবে গায়ের ওড়না পেঁচিয়ে পূর্ণতা প্রীতি চারপাশ দেখছে। সাথে তাদের চাচাতো বোনও রয়েছে। হাঁটতে হাঁটতে তারা বিলের পাশে এসে দাঁড়ালো। বাতাস তখনও বেশ জোরালো, মনে হচ্ছে একচোটে ঢালপালা সব ভেঙে গুঁড়িয়ে ফেলবে। পূর্ণতা চোখ বন্ধ করে দুহাত ছড়িয়ে পরিবেশটা উপভোগ করতে চাইল। তৎক্ষণাৎ মোড়ে শব্দ হলো বাতাসে। প্রীতি বেশ ভীত হলো। তার সমবয়সী ট্রিনা সহকারে ভয়ে দৌড় লাগালো, পায়তারা করলো। খুব বেশি দূরে যেতে পারল না। দুজনে চিৎপটাং। পূর্ণতা তাদের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে ফের চোখ বন্ধ করলো, পরিবেশটা অনুভব করতে। প্রীতি সাহায্যের জন্য ডাকতে জানালো সে আপাতত দিন দুনিয়ার মায়া মোহ ত্যাগ করেছে। ঈশাকে পড়ানো শেষে পূর্ণতা বাড়ির পথে ধরল। পথে ইরাতকে দেখা গেল, হেঁটে আসছে। পূর্ণতার চোখ কপালে উঠে গেল। ও মা, এই লোক হেঁটে আসছে। ইরাত নিজে আগে বাড়িয়ে কথা বলল। পূর্ণতার সাথে তার দেখা বেশ কিছুদিন পরেই। ইরাত চমৎকার হেসে হাত নাড়ালো। বিনিময়ে পূর্ণতাও হেসে হাত নাড়ালো, কিন্তু মেকআপের কারণে তার দেখা গেল না। পূর্ণতা গ্রামের ৮-১০টা স্বাভাবিক মেয়ের মতো বাইরে হিজাব নিকাব পরিধান করে। ইরাত দ্রুত পূর্ণতার দিকে এগিয়ে এসে প্রশ্ন করল, এই যে তো মিস ফড়িং, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ কত? পূর্ণতা আঙুল গুলে গুলে বলতে লাগলো, আমার একমাত্র পেঁপে গাছ হেলে গিয়েছে, আমার টমেটো গাছ মচকে গিয়েছে, আর সমেত টমেটো গাছগুলো নড়বড়ে হয়ে গেছে, শিউলি ফুল গাছের টব সমেত উপড়ে পড়েছে, আর সিম গাছ ঝড় একদম শেষ, বলা ঠিক করা সম্ভব নয়। ইরাত মজার ছলে প্রশ্ন করলো, কিন্তু পূর্ণতার বর্ণনা শুনে বেশ অবাক হলো। সমবেদনা না জানিয়ে প্রশ্ন করলো, আপনি বাগান করেন? হ্যাঁ। ইরাত মাথা নাড়ালো, হাত দিয়ে নাইস বোঝালো। পূর্ণতা সৌজন্যমূলক কথাবার্তা বলল, আজকে কি ঈশাকে নিয়ে যাবেন? না না, মা এই বাসায়। বাড়িতে একা নাকি তার ভালো লাগে না, বায়না ধরেছে বিয়ে করতে। কিন্তু হ্যাঁ কিংবা না বলিনি, বিধায় রেগে চলে এসেছে আপুর কাছে। একা একা থাকবে না বলে জোরদার দাবি জানিয়েছে। বা দারুণ তো, করে ফেলুন না বিয়ে। ইরাত মাথা চুলকে প্রশ্ন করলো, বিয়ে করলে? ইরাত এহেন প্রশ্নে পূর্ণতা ভ্যাবাচাকা খেয়ে গেল। হেসে বলল, বউকে নিয়ে ঝড়ের রাতে ক্যান্ডেল লাইট ডিনার করবেন। ইরাত ভ্রু কুচকে ফেলল। টান টান উতলা নিয়ে প্রশ্ন করলো, আপনি করেছেন বুঝি? পূর্ণতা হাত উঁচিয়ে বলল, বি পজিটিভ, আমি গত পরশু রাতে অভিজ্ঞতা থেকে বলছি। মানে আপনি কি গত পরশু বিয়ে? পূর্ণতা চেঁচিয়ে বলল, আপনি একটা বোকা ডাক্তার। গত পরশু ঝড়ের কারণে আমাদের গ্রামের দিকে বিদ্যুৎ ছিল না, ঘরের চার্জার লাইট ছিল না বিধায় আমরা মোমবাতি জ্বালিয়ে খাবার খেয়েছি। আমাদের প্রীতির মতে এটাই ক্যান্ডেল লাইট ডিনার। ইরাত মাথা জাগালো, তবে তার এখন বেশ জানতে ইচ্ছে করছে তৎক্ষণাৎ সে পরিবেশটা কেমন ছিল। তার চোখের সামনে একটা মোহনীয় পরিবেশ ভেসে উঠল। পূর্ণতা হাত উঁচিয়ে বলল, আচ্ছা আসি। ইরাত গলা খাকারি দিয়ে বলল, মিস ফড়িং, আমি কিন্তু ক্যান্ডেল লাইট ডিনারের জন্য রাজি আছি। পূর্ণতা যেতে যেতে মাথা নাড়ালো, বলল, আচ্ছা সমস্যা নেই, আমি হেল্প করব। দ্যাটস মাই প্লেজার। বলেই ইরাত বুকে হাত রেখে অভিবাদনের ভঙ্গি করল। পূর্ণতা চট করে সম্পূর্ণরূপে পেছনে ফিরল। ইরাত চোখ ছোট ছোট করে একটা দুষ্টু হাসি দিয়ে হাঁটা দিল। পূর্ণতা তবদা মেরে দাঁড়িয়ে রইল। চোখ পিটপিট করে তাকাতে দেখল ইরাত প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে। পূর্ণতা চেঁচিয়ে বলল, এই শুনুন, আমি অমন কিছু বোঝাইনি। ইরাত হাত উঁচিয়ে আচ্ছা বোঝালো,
কিন্তু পেছনে ফিরল না। তাতেই পূর্ণ তার লজ্জা কাটল না। সে চোখ মুখ রাঙা করেই ছুটে